রয়েছি। তোমাদেরকে শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন জানিয়ে আর্ন একাডেমি এবং আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি আমি আলোচনা শুরু করছি। আমি কমলেন্দু দালাল, আর্ন একাডেমির প্লাস এডুকেটর হিসেবে এখানে দীর্ঘদিন রয়েছি। সোশিওলজি অপশনালে যারা তোমরা WBCS ক্র্যাক করতে চাইছো তাদের জন্য বার্তা দিয়ে বলছি যে তোমরা আর্ন একাডেমিতে এসো। আমি কেডি স্যার প্লাস আমার রেফারেল কোড, তোমরা সরাসরি 10% ডিসকাউন্ট পাবে এবং আর্ন একাডেমির আরও অন্যান্য স্বনামধন্য যারা এডুকেটর রয়েছে তাদের সহায়তায় তোমরা WBCS ক্র্যাক করবে, এই আশা নিয়ে আমি আজকের এই ক্লাসটি শুরু করছি। আজকের এই বিশেষ বিষয়টিকে কেন্দ্র করে যে সিটিজেনশিপ, এই বিশ্বায়নে কতখানি গুরুত্বপূর্ণ যা আমরা সাম্প্রতিক কালে দেখছি যে ভারতবর্ষে নতুন সিটিজেনশিপ অ্যাক্ট CAA যে আলোড়ন সৃষ্টি করেছে, যে নতুন ঘরানায় আইন তৈরি করে একটা নতুন বিতর্ক, কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে, যার ফলে করোনা আবহের পূর্ববর্তী পরিস্থিতির কথা আমরা যদি স্মরণ করি তাহলে দেখতে পাবো যে একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছিল। তার আগে আসাম এই NRC লাগু করার মধ্য দিয়ে যে দুঃখ দুর্দশা, সাধারণ মানুষের যে ক্লান্তিকর একটা পরিস্থিতি, সেই দিকে তাকিয়ে হয়তো সাধারণ মানুষ এই আন্দোলন শুরু করেছে। যাই হোক, আমাদের বক্তব্য যে এই নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি এই বিশ্বায়নের বাজারে কোথায় দাঁড়িয়ে রয়েছে। নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যাক্ট প্রতিটি দেশে রয়েছে, এর গুরুত্বও রয়েছে। তার কারণ হচ্ছে প্রতিটি রাষ্ট্র জানতে চায় তার দেশের অভ্যন্তরে বৈধ নাগরিক কত, অর্থাৎ জনসংখ্যা কত, নাগরিক কত। কারণ রাষ্ট্রের একটা দায়ভার রয়েছে তার বৈধ নাগরিকদের সেবা, সার্ভিস প্রোভাইড করা, প্রদান করা। সেই দিক থেকে একটা গুরুত্ব অবশ্যই রয়েছে। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তাজনিত কারণেও বৈধ নাগরিকদের তথ্য তালাশ দরকার। তার কারণ প্রতিটি রাষ্ট্রই এখন অন্তর্ঘাতের শিকার হতে চলেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র, উগ্রবাদী সংগঠনগুলির হুমকি, তাদের কার্যকলাপ, নানা বিষয় রয়েছে। এছাড়া জাতীয় আয়, GDP, সেখানে রাষ্ট্রের জন্য তার বরাদ্দ, অনেক কিছু বিষয় রয়েছে এই নাগরিকত্বের সঙ্গে। সুতরাং নাগরিকত্ব সংক্রান্ত আইন, নাগরিকত্ব সংক্রান্ত তথ্য তালাশের বিষয়টি প্রত্যেকটি রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাই নাগরিকত্ব আইন সম্পর্কে সকল রাষ্ট্রই সজাগ। তাহলে নাগরিকত্ব হিসেবে আমরা কি মনে করি? এ লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস। একটা রাষ্ট্র ব্যক্তিকে নাগরিক হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে সেই ব্যক্তি তথা ব্যক্তি সমষ্টি আইনগত তথা রাজনৈতিক মর্যাদা সম্পন্ন হয় এবং সিটিজেন টু অ্যাকোয়ার সাম রাইটস, এবং তার মধ্য দিয়ে রাষ্ট্র কিছু রাজনৈতিক, সামাজিক, নাগরিক অধিকার নাগরিকদের তথা ব্যক্তি সমষ্টিকে তথা সিটিজেনদেরকে প্রদান করে। আবার তার পাশাপাশি নাগরিকও, সিটিজেনও
রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে, রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখিয়ে, রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় রাজস্ব প্রদান করে নানাভাবে সহায়তা করে। তাই সিটিজেনশিপ হচ্ছে কতগুলি ধারাবাহিক অধিকার গ্র্যান্টেড বাই দেয়ার কনস্টিটিউশন, যা প্রতিটি রাষ্ট্রের সংবিধান প্রদান করে, বাট অলসো হ্যাভ অব্লিগেশন উইথ রিগার্ড টু দেয়ার ন্যাশনাল কমিউনিটি। আবার সেই আইনের সমান্তরালে নাগরিকদের কিছু দাবি দাওয়া থাকে, কিছু অব্লিগেশনও থাকে। সিটিজেনশিপ ইজ রেস্ট্রিক্টেড to people who legally satisfy conditions for becoming a citizen of a state. ফলে নাগরিকত্বের প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্র এবং নাগরিক উভয়ই একটা সন্তুষ্টির জায়গাতে থাকার সম্ভাবনা থাকে। সিটিজেনশিপ এ টার্ম ডিনোটিং মেম্বারশিপ অফ এ সিটিজেন, এটি হচ্ছে সবচেয়ে ছোট কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার একটা উপায়। সেটি হচ্ছে নাগরিকত্ব প্রদানের মধ্য দিয়ে নাগরিক তথা ব্যক্তি রাষ্ট্রের সদস্য পদ লাভ করে। এটি হচ্ছে সবচেয়ে সহজ বক্তব্য। সিটিজেন ইন এ পলিটিক্যাল কমিউনিটি, এখানে পলিটিক্যাল বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের সমষ্টি হিসেবে, which membership implies reciprocally a duty of allegiance on his part and duty of protection on the part of the state। অর্থাৎ রাষ্ট্র যেমন সাধারণ নাগরিককে তার কিছু আইনি অধিকার দেবে, সামাজিক তথা নৈতিক অধিকার দেবে, আবার নাগরিকও রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে। সুতরাং সিটিজেন রাষ্ট্রের অনুগত, আবার রাষ্ট্রে বাস করছে কিন্তু এ রাষ্ট্রের নাগরিক নয়, তাদেরকে অ্যালিয়েন অথবা ফরেনার হিসেবে বলা হয়। তাদের যে আংশিক নাগরিকত্ব প্রদানের যে বিষয়টি রয়েছে, তাতে যারা নাগরিক এবং যারা ফরেনার তাদের মধ্যে আইনগত কিছু দূরত্ব রয়েছে, সুযোগ সুবিধারও কিছু পার্থক্য রয়েছে। তো সেই জায়গা থেকে সিটিজেনশিপ বলতে আমরা বুঝি refers to the legal status of each citizen। রাষ্ট্র প্রত্যেকটি নাগরিককে একটি আইনি মর্যাদায় উন্নীত করে। A citizen of a state enjoys the protection of his state। আবার একজন নাগরিক তার রাষ্ট্র সুরক্ষার যাবতীয় দায় বহন করে ইন রেসপেক্ট অফ হিজ সিকিউরিটি অ্যান্ড রাইট। এবং সেই সমান্তরালে রাষ্ট্র যেমন নাগরিকের নিরাপত্তা এবং অধিকার দেয়, আবার নাগরিকও রাষ্ট্রের নিরাপত্তার জন্য সমবেতভাবে যৌথভাবে কাজ করে। তাহলে সিটিজেনশিপ কথাটির মধ্য দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে সিটিজেনদের অর্থাৎ নাগরিকদের রাষ্ট্র লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্থাৎ আইনগত এবং রাজনৈতিক অধিকার প্রদান করে, নাগরিকদের কল্যাণ প্রদান করে। তারই প্রতিদান হিসেবে নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে রাষ্ট্রকে নিরাপদ একটি সংগঠনে রূপান্তরিত করে। তাহলে এবারের যে প্রশ্নটি আসে, তাহলে নাগরিকত্বের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করতে গিয়ে আমরা কি পেতে পারি? সেটি হচ্ছে মেম্বারশিপ অফ এ স্টেট, অর্থাৎ নাগরিকত্ব প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্র তার নাগরিক তথা ব্যক্তি সমষ্টিকে সদস্য পদ দেয়, রাষ্ট্রের সদস্য পদ দেয়। দ্বিতীয়ত, এনজয়মেন্ট অফ দ্য রাইটস অ্যান্ড ফ্রিডম অফ আ স্টেট, অর্থাৎ এই সদস্যপদ লাভের মধ্য দিয়ে ব্যক্তি সমষ্টি তথা রাষ্ট্রের নাগরিক কি ভোগ করে, সেটা হচ্ছে রাষ্ট্রের দেয়া অধিকার এবং স্বাধীনতা ভোগ করে, যা সংবিধান দ্বারা স্বীকৃত থাকে। এছাড়া লয়ালটি টুয়ার্ডস আ স্টেট এর সুবাদে
নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। এরপর সিটিজেনশিপ ইজ অ্যাকোয়ার্ড থ্রু পার্টিকুলার মেথডস। রাষ্ট্র নাগরিকদের নাগরিকত্ব অধিকারের অর্থাৎ অর্জনের নাগরিকত্ব অর্জনের কিছু পদ্ধতি খোলা রাখে, আবার বর্জনেরও কিছু পদ্ধতি খোলা রাখে। নাগরিকদের জন্য, যারা মনে করে দেশের নাগরিক হব, তাদের জন্য কিছু পথ খোলা রাখে, আবার যদি কেউ সযত্নে এদেশের নাগরিকত্ব পরিহার করতে চান তাদেরও জন্য রাস্তা খোলা রাখেন। সেই সঙ্গে সিটিজেন এবং অ্যালিয়েন্স অর্থাৎ যারা এদেশের নাগরিক এবং এদেশে আছেন অথচ ভিন দেশের নাগরিক, তাদেরকে ফরেনার বা অ্যালিয়েন্স হিসেবে দেখা হয়। এই দুইয়ের মধ্যে অধিকার, রাষ্ট্র প্রদত্ত অধিকারের মধ্যে একটা সুনিশ্চিত পার্থক্য থাকবে। অ্যালিয়েন্স ফ্রেন্ড যারা এদেশে বাস করে অথচ বিদেশি নাগরিক, তারা এদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করলে তারা অ্যালিয়েন ফ্রেন্ড হিসেবে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে, এবং যদি কেউ বিদেশি হয়ে এদেশে কর্মসূত্রে বা বিশেষ কারণে অবস্থান করে, যদি তার দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে, তাহলে সেক্ষেত্রে এই দেশে সেই বিদেশি তথা অ্যালিয়েনকে অ্যালিয়েন এনিমিজ হিসেবে দেখা হয়। সুতরাং রাষ্ট্রে নাগরিকত্বের বৈশিষ্ট্য থেকে আমরা কতগুলি সুস্পষ্ট জিনিস পেলাম। এবার হচ্ছে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে যদি আমাদের দেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করি, তাহলে পাঁচটি পদ্ধতি রয়েছে নাগরিকত্ব অর্জনের। তা হলো জন্মসূত্রে, অর্থাৎ আমি এদেশে জন্মেছি, সেটা সাংবিধানিক দিক থেকে যেমন বলা হয় অন অর বিফোর 26 জানুয়ারি 1950, যদি কেউ এদেশে জন্মান তাহলে জন্মসূত্রে তিনি নাগরিকত্ব দাবি করতে পারেন। এছাড়া বাই ডিসেন্ট অন অর বিফোর 26 জানুয়ারি 1950, যদি কেউ বিদেশে জন্মে থাকেন, যদি তার বাবা মা এদেশের জন্মসূত্রে নাগরিকত্ব ভোগ করেন, তাহলে বিদেশে জন্মেও সেই ব্যক্তি এদেশের নাগরিকত্ব ভোগ করতে পারবেন। বাই রেজিস্ট্রেশন তিনি এদেশের নাগরিক নন, বিদেশি, কিন্তু একটা সার্টেন পিরিয়ড এদেশে থাকার পর তার মনে হয়েছে যে এদেশের নাগরিকত্ব আমি নিতে পারি, এদেশকে ভালোবেসে ফেলেছি, এদেশের মা মাটি মানুষের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, সেই সূত্রে এই দেশের নাগরিকত্ব অর্জনের জন্য একেবারে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা যাবে। এছাড়া বাই ন্যাচারালাইজেশন, জন্মসূত্রে আমি বিদেশি, আমি এদেশের নাগরিকত্ব গ্রহণ করিনি, দীর্ঘদিন এদেশে থেকে গেছি, এদেশের কোনো রকম বিরুদ্ধাচরণমূলক কোনো কাজে আমি জড়িত থাকিনি, সেই সূত্রে আমি প্রাকৃতিকরণের মধ্য দিয়ে আমি একসময় এদেশের নাগরিক হয়ে উঠতে পারি। আরেকটি হচ্ছে বাই অ্যাকুইজিশন, অর্থাৎ যদি মূল ভূখণ্ড রাষ্ট্রের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র যদি মনে করে যে তাদের সীমারেখা ভেঙে দুটি রাষ্ট্র এক হবে, তাহলে পারস্পরিক আলাপচারিতার মধ্য দিয়ে এই মূল ভূখণ্ড রাষ্ট্রের সঙ্গে সেই ভূখণ্ড রাষ্ট্রটি মিশে যেতে পারে, যার ফলে সেই ভূখণ্ড রাষ্ট্রের নাগরিকত্ব এই দেশের নাগরিকত্ব হিসেবে গণ্য হবে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি সিকিম একটি রাজন্য রাষ্ট্র, আমাদের সঙ্গে মিশে যেতে সিকিম এখন আমাদের অঙ্গ রাজ্য হিসেবে বিবেচিত হয় এবং সিকিম প্রদেশের যে নাগরিক তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হচ্ছে। আবার প্রায় একই সময়ে শ্রীলঙ্কা আমাদের অঙ্গ রাজ্য হিসেবে থাকলেও একটা সময় সেই অংশটি বিভাজিত হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, ফলে সেই দেশের
নাগরিকত্ব তারা ভোগ করছে। সুতরাং এগুলি অর্জনের প্রক্রিয়া। আর বলেছিলাম নাগরিকত্ব বর্জন তথা হারিয়ে ফেলার তথা নাগরিকত্ব ছেড়ে দেওয়ারও কিছু বিধিবদ্ধ পদ্ধতি রয়েছে। যেমন কেউ যদি বিদেশিকে বিবাহ সূত্রে বিদেশে চলে যায়, সেই সূত্রে এদেশের নাগরিকত্ব বর্জন করে যেতে পারে বা হারিয়ে ফেলতে পারে। কেউ যদি দীর্ঘদিন এদেশ থেকে অনুপস্থিত থাকে, এদেশে অনুপস্থিত থাকে, তাহলেও সেক্ষেত্রে তার নাগরিকত্ব টার্মিনেট হয়ে যেতে পারে। এছাড়া কেউ মনে করছেন যে আমি এই দেশের নাগরিকত্ব ছেড়ে আমি অন্য কোনো দেশে নাগরিকত্ব অর্জন করতে চাই, তাহলে একেবারে প্রকাশ করে কাগজ কলম ব্যবহার করে এদেশের নাগরিকত্ব রিনাউন্সিং প্রক্রিয়ার মধ্য দিয়ে হারিয়ে ফেলতে পারে। বাই অ্যাপ্লিকেশন কেউ প্রয়োজনে একেবারে দরখাস্ত করে নাগরিকত্ব ছেড়ে দিতে পারে, অথবা বাই ডিফিট অর অ্যাকোয়ার কোনো মূল ভূখণ্ডের পার্শ্ববর্তী কোনো ভূখণ্ড যদি এই রাষ্ট্র দখল করে, তাহলেও সেই দেশের নাগরিকরা নাগরিকত্ব হারাতে পারে। এছাড়া যদি কেউ রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়ে এবং তা প্রমাণিত হয়, তাহলেও তাকে নাগরিকত্ব হারাতে হতে পারে। এছাড়া অ্যাকসেপ্টেন্স অফ ফরেন টাইটেল, যদি কেউ বিদেশি কোনো সম্মানজনক পদক লাভ করে এবং রাষ্ট্রকে না জানিয়ে সেই পদক গ্রহণ করে, তাহলেও রাষ্ট্র চাইলে সেই ব্যক্তির নাগরিকত্ব বাতিল বলে ঘোষণা করতে পারে। এগুলি একটি সাধারণ মডেল প্রক্রিয়া হিসেবে প্রতিটি রাষ্ট্রের মধ্যেই কম বেশি রয়েছে। এখন আমরা যে অংশে প্রবেশ করছি, এর আগে যে অংশে আমরা ছিলাম সেটি হচ্ছে নাগরিকত্ব কি, নাগরিকত্বের বৈশিষ্ট্য, নাগরিকত্ব অর্জন বর্জনের প্রক্রিয়া, অর্থাৎ সাংবিধানিক দিক থেকে প্রতিটি রাষ্ট্র কিভাবে নাগরিকত্ব বিষয়গুলিকে একটা সুঠাম কঠোর একটা বিধিবদ্ধ সিস্টেমেটিক ভাবে মেনটেন বা পরিচালনা করছে। এইখানে এসে আমরা দেখব যে একটা নতুন কথা নাগরিকত্বের সঙ্গে যুক্ত হচ্ছে। তার একটি যথাবিহিত কারণ রয়েছে, তা হলো আমরা প্রায় 3 দশক ধরে গোটা বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। প্রসঙ্গত বলা যায় বিশ্বায়ন হলো এমন একটি বিশ্বজনীন প্রক্রিয়া যেখানে দ্রব্য, বস্তু, শ্রমজীবী মানুষ অর্থাৎ লেবার, এরা যে কোনোভাবেই হোক নমনীয় প্রক্রিয়ায় রাষ্ট্রের গণ্ডি অতিক্রম করে অন্য রাষ্ট্রে প্রবেশ করতে পারে। এখানে খুব হার্ড অ্যান্ড ফাস্ট বা কঠোর কোনো নিয়ম নীতির বালাই নেই। সেই সূত্রে আমরা বিশ্বায়নের 3 দশক পেরিয়ে আসার পর যে বিষয়টি লক্ষ্য করছি তা হলো গ্লোবাল সিটিজেনশিপ, যা একটি নতুন কথা হিসেবে শোনা যাচ্ছে, অথচ কোনো রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিশ্বজনীন নাগরিকত্বের কথাটিকে স্বীকৃতি দেয়া হয়নি, বা আগামী দিন আইনি স্বীকৃতি দেয়া হবে কিনা সে কথা আজকে দাঁড়িয়ে বলা যাচ্ছে না। তার ফলে এই যে আমরা দেখছি, বিশেষ করে ভারতবর্ষের নিরিখে কিছুদিন আগে আমরা ইউএসএতেও দেখেছি কিভাবে মেক্সিকানদের তাড়িয়ে উঁচু প্রাচীর তুলে দেয়া হয়েছে এবং তার অসংখ্য করুণ কাহিনী আমাদের দেখতে হয়েছে। তারপর আমাদের দেশে আসাম প্রদেশের এই নতুন নাগরিকত্ব সংক্রান্ত কঠোর আইন নতুন বিধিতে চালু করে সেখানে আমরা দেখেছি প্রায় 17 থেকে 19 লক্ষ মানুষ নাগরিকত্ব হারিয়ে ফেলেছে। পরবর্তীকালে আবার আবেদন করেও বহু মানুষ
নাগরিকত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, তাহলে একদিকে নাগরিকত্ব সংক্রান্ত এই কঠোর বিধি, আরেকদিকে বিশ্বায়নের হাত ধরে এই নাগরিকত্বের বিষয়টি ক্রমশ নমনীয় স্থূল আকার নিচ্ছে, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? বিশ্ব নাগরিকত্ব সংক্রান্ত কোনো বিষয় কি সত্যি কোনো রাষ্ট্রের সংবিধানে অথবা আন্তর্জাতিক সাংবিধানিক প্রক্রিয়ায় অথবা বলতে পারি বিশ্বজনীন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিভাবকত্ব করছে যে সংস্থাটি, যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এই রকম কিছু গ্লোবাল সিটিজেনশিপ বলে অ্যাপ্রুভাল দেবে যে যে কেউ যে কোনো দেশে যে কোনো সময় থাকতে পারে, আংশিক সময়ের জন্য থাকতে পারেন অথবা নাতিদীর্ঘ সময়ের জন্য থাকতে পারেন, সেই রাষ্ট্র নাগরিকত্ব দিয়ে তাকে সেই রাষ্ট্রে থাকার সুযোগ সুবিধা করে দেবে, কর্মের সুযোগ সুবিধা করে দেবে? আমরা জানি না, হয়তো ভবিষ্যৎ তা বলবে। কিন্তু এই বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকত্ব বিষয়টি যেখানে এত কঠোর রাষ্ট্রীয় আইন বিধিতে এত কঠোরতা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে এই বিশ্বায়নের হাত ধরে শ্রমিক, যান, মাল, অর্থ যে কোনো রাষ্ট্রে তার গণ্ডি অতিক্রম করে প্রবেশ করছে, এবং এটা এইভাবেই গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ধনী রাষ্ট্রগুলির মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মালিকরা তাদের উৎপাদনকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে একটা দানবীয় মুনাফা লাভের জন্য এই রকম একটি কর্মসূচি নিয়েছে, এবং তার অনুষঙ্গী হচ্ছি আমরা সাধারণ মানুষ। তাহলে হচ্ছেটা কি? একদিকে নাগরিকত্বের নাগপাশ, কঠোর আইন, আরেকদিকে শুধু উৎপাদন, শুধু বস্তু দ্রব্যকে এদেশ থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার নাম করে, মুনাফার নাম করে এই দানবীয় উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যে বস্তু, কাঁচামাল, যে শ্রমিককুল, সস্তার শ্রমিককুলকে এদেশ থেকে ওদেশে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে হোক, তাদেরকে সশরীরে নিয়ে গিয়ে হোক, সেই উৎপাদনের লক্ষ্য পূরণের মাত্রাকে যথাযথ করা, আর নাগরিকত্বের কঠোর আইনকে জলাঞ্জলি দেওয়ার মতো একটা পরিস্থিতি কি আমাদের সামনে তাহলে তৈরি হতে চলেছে? তাহলে রাষ্ট্রগুলির নাগরিকত্ব সংক্রান্ত এই বিধিনিষেধের কি হবে? রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার কি হবে? এই যে কর্মসূত্রে যারা বিদেশে পাড়ি দিচ্ছেন এবং সেখানে সাময়িক সময়ের জন্য থাকছেন এবং একটা টেম্পোরারি সিটিজেনশিপ নিয়ে সেখানে থাকছেন, সেখানে এক ধরনের নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করছেন, তাদের হাত ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হবে না তো? যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে টেরোরিজম বাড়ছে, এই পথে নয় তো? সুতরাং এই বিচার বিশ্লেষণের সময় বিদগ্ধ মহলের মধ্যে এসে পড়েছে, তারা সম্ভাব্য কিছু বিষয় ভাবছেন। সেই ভাবনাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি মাত্র। নিউ ডাইমেনশন অফ সিটিজেনশিপ ইন গ্লোবালাইজেশন, এই বিশ্বায়নের হাত ধরে নাগরিকত্ব বিষয়টি একটা নতুন দিক উন্মোচন করছে। সেগুলো কি? যেমন গ্লোবাল সিটিজেনশিপ, যেটাকে আমরা হয়তো কলোকিয়ালি অথবা ভার্বালি বলার চেষ্টা করছি, ইজ লেস ডিফাইন্ড বাই লিগ্যাল। এখনো কোনো দেশের আইনে এই কথাটিকে স্বীকৃতি দেয়া হয়নি, অথচ ফল্গু ধারার মতো মানুষ এদেশ থেকে ওদেশ ছুটছে, তাদের দ্রব্য এদেশ থেকে ওদেশে ছুটছে, বিশ্বায়ন যা চাইছে ঠিক সেই প্রক্রিয়া চলছে। গ্লোবালাইজেশন ক্রিয়েটস টেম্পোরারি সিটিজেনশিপ, যে কথা বলছিলাম, উৎপাদন, অর্থ, মুনাফা, দ্রব্য আদান প্রদান, অর্থের আদান প্রদান, এই জায়গাগুলি বিশ্বায়নের হাত ধরে যত বিকশিত হচ্ছে, তত সেই উৎপাদনের যারা একেবারে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে, সেই শ্রমিককুল, ধনী রাষ্ট্রগুলি সস্তার শ্রমিক খুঁজছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য নমনীয় ব্যবস্থা চালু করছে। তাহলে
টেম্পোরারি টেম্পোরারি সিটিজেনশিপ, অর্থাৎ আমি যতদিন কাজে থাকবো 2 বছর 4 বছর, সেই সুবাদে কিছু নাগরিকত্বের প্রক্রিয়া সেখানে গ্রহণ করে সেই দেশে বাস করার একটা প্রবণতা বাড়ছে। দ্য গ্রোথ অফ মাল্টিপল সিটিজেনশিপ, নানা ধরনের নাগরিকত্বের প্রক্রিয়া এখন আমরা লক্ষ্য করছি। দ্য গ্রোথ অফ কোয়াজি সিটিজেনশিপ, দেখতে মনে হবে সে দেশের নাগরিক কিন্তু আদপে সে ভিন দেশের নাগরিক। তাহলে এই যে নাগরিক হিসেবে যারা আরেকটি দেশে বসবাস করছে তারা কোনো ক্ষতির কারণ হবে না তো? গ্রোথ অফ ন্যাচারালাইজেশন প্র্যাকটিসেস, অর্থাৎ সে দেশে 2 বছর 2 বছর 2 বছর করে থাকতে থাকতে একটা প্রাকৃতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সে দেশের নাগরিকত্ব লাভের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তাহলেও একটা সমস্যা দেখা দিতে পারে, তার কারণ প্রতিটি রাষ্ট্র একটা বিশেষ ধরনের সংস্কৃতি, বিশেষ ধরনের একটা জীবনধারার মধ্যে রাষ্ট্রের নাগরিকদের অতিবাহিত করছে। বিশেষ করে জাতিরাষ্ট্র নেশন স্টেটগুলি একটা ভাষা একটা সংস্কৃতির মধ্য দিয়ে নিজেদেরকে অবগাহন করে। সেখানে ভিন সংস্কৃতি ভিন ভাষাভাষীর মানুষ সেখানে যে একটা মিক্সচার কালচার তৈরি করছে, তাহলে কোনো বিশেষ সংস্কৃতির আগামী দিনে কোনো পরিচিতি থাকবে কি? না থাকলে তার ক্ষতি কি? দ্য ব্রডেনিং অফ সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড, তাহলে এই সিটিজেনশিপের নাগরিকত্ব সংক্রান্ত যে কঠিন কঠোর আইন, তার কি কোনো পরিবর্তনশীলতা লক্ষ্য করছি বা লক্ষ্য করা যাচ্ছে? বিশ্বায়নের হাত ধরে যা কিছু সম্পন্ন হচ্ছে তা কি? সেটা হচ্ছে অ্যান্টি গ্লোবালাইজেশনও বাড়ছে, অর্থাৎ বিশ্বায়ন বিরোধী একটা আন্দোলনও আমরা কারো কারো ক্ষেত্রে কোনো কোনো দেশে লক্ষ্য করছি। তাছাড়া হিউম্যান রাইটস, প্রমোশন অফ কসমোপলিটান ডেমোক্রেসি, একটা নতুন ধরনের উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ এই বিশ্বায়নের হাত ধরে তৈরি হচ্ছে। এই যে আমি আছি তুমি আছো, সেই রাষ্ট্রের নাগরিক আছে, তার ফলে একটা কসমোপলিটান, বহু ভাষা বহু ধর্ম বহু জাতি বহু শ্রেণীর মিলিত একটা গণতন্ত্র, সেটা তার প্রক্রিয়া তার পরিণতি কি হবে আমরা কিছু বুঝতে পারছি না। হাইব্রিডিটি, ফর এক্সাম্পল হিপ হপ কালচার্স, ইন্টাররেশিয়াল ম্যারেজেস, তাহলে যারা কর্মসূত্রে সেখানে 2 বছর 2 বছর করে থাকতে চলেছেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তাহলে আরেকটি সংস্কৃতি আরেকটি জাতি আরেকটি ধর্ম আরেকটি মন মানসিকতার একটা সম্পর্ক, সেটা সুদৃঢ় হবে তো? বিশ্বায়ন, ইনফরমেশন সোসাইটি এই গোটা বিশ্বকে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। তার সুফল আমরা যেমন পাচ্ছি, আবার কুফলও আমরা পেতে পারি। নেটওয়ার্ক সোসাইটি, আগামী বিশ্ব শুধু ডিজিটালাইজেশন নয়, নেটওয়ার্ক আমাদের সঙ্গী আছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। ওয়ার এগেনস্ট টেরোরিজম, এই যে বলছিলাম যে শুধু শ্রমিক নয়, শুধু দ্রব্য নয়, শুধু উৎপাদনশীল প্রক্রিয়া নয়, শুধু বিজ্ঞান প্রযুক্তি নয়, সেই পথে টেরোরিস্টরাও একটা মুক্ত স্বর্গ গোটা বিশ্বকে গড়ে তুলছে। তার ফলে এই টেরোরিজম এবং টেরোরিস্টদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার মতো দামামা বোধহয় বাঁচতে শুরু করেছে। দা আল কায়দা নেটওয়ার্ক, শুধু আল কায়দা এখানে হয়তো সিম্বলিক্যালি ব্যবহৃত হচ্ছে, আল কায়দার মতো আইএস চেচেন টেরোরিস্ট গ্রুপ থেকে আরম্ভ করে বিশ্ব ত্রাস ঘটিয়ে দেওয়ার মতো বহু টেরোরিস্ট গ্রুপ, তারা যেন একটা আন্দোলন নিজেদেরকে মহানন্দে রেখেছে এবং বিভিন্ন দেশ আক্রমণের একটা সুযোগ খুঁজছে। From above, rooted in neoliberal ideology, এর মধ্য দিয়ে গোটা বিশ্বে একটা নব্য নমনীয় একটা আদর্শ
হয়তো গড়ে উঠতে শুরু করেছে, তাহলে নাগরিকত্বের বিষয়টি যে কঠিন কঠোর দিক থেকে দেখা হচ্ছে এখনো, প্রকৃত অর্থে তার কি হবে? তাই across much of the globe over the past decades, two of the most powerful organizing process have been, তাহলে এইখানে একদিকে নাগরিকত্ব সংক্রান্ত আইনি কঠোরতা, আরেকদিকে বিশ্বায়নের মতো নমনীয় কিছু উদারনৈতিক প্রক্রিয়া, এই দুইয়ের টানাপোড়েন হয়তো আগামী বিশ্বে আমরা প্রত্যক্ষ করব। দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ অফ দ্য সিটিজেন্স অফ কন্টিনেন্টস ইনক্লুডিং ইন্ডিয়া হ্যাভ বিন স্টার্নিংলি চেঞ্জিং ইন নিউ ওয়েজ। এর প্রভাব ভারতবর্ষ নামক উপমহাদেশে ইতিমধ্যে পড়তে শুরু করেছে বলে আমরা লক্ষ্য করেছি। মুভমেন্ট স্টার্টেড টু ডিমান্ড রাইটস অফ দ্য ন্যাশনাল সিটিজেনশিপ, যেটা বলছিলাম, এই করোনা আবহের পূর্ববর্তী পরিস্থিতিতে গোটা দেশের মানুষ এক উত্তাল আন্দোলনে মেতে উঠেছেন। তা হলো যে জাতীয় নাগরিকত্ব অধিকারের একটা আন্দোলন, প্রত্যেকের মধ্যেই একটা দোদুল্যমানতা যে ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকত্বের বিষয়টিকে কঠোর থেকে কঠোর করা হচ্ছে, তার ফলে আমি নাগরিকত্ব সংক্রান্ত সুযোগ সুবিধা পাবো তো, এই সন্দেহে এই দেশের অধিকাংশ মানুষ সন্দিগ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, একইভাবে অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টিকে একদিকে কঠোর করতে চাইছে, তার কারণ রাষ্ট্রের সীমারেখা শুধু সুরক্ষিত রাখলে হবে না, এই নাগরিকত্ব এবং বিশ্বায়নের হাত ধরে যেন সব কিছু এলোমেলো হতে শুরু করেছে। থ্রু দ্য ইনসেপশন অফ গ্লোবালাইজেশন, এই বিশ্বায়নের প্রারম্ভিক পর্ব থেকে the global reconstruction of economic, political and cultural relationships are visible। বলা যায় এই বিশ্বায়নের সূচনা পর্ব থেকে যেভাবে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটা পুনর্গঠন প্রক্রিয়া চলছে, তার ফলে এই সকল ক্ষেত্রে নতুন ধরনের একটা সম্পর্ক গড়ে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দ্য রিডাকশন অফ ট্রেডিং ব্যারিয়ার্স alongside the increasingly advanced technologies led the situations to a progressively globalized world, which in turn has influenced many areas, including the concepts and practices of citizenship। তাহলে এই বৃহত্তর বিশ্বজাগতিক উৎপাদন যজ্ঞে যে নতুন নতুন প্রযুক্তি, যে অগ্রসরময় প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি তথা নেটওয়ার্কিং যেভাবে গ্লোবালাইজড একটা সিচুয়েশন তৈরি করছে, তার ফলে তার প্রভাব দেশের নাগরিকদের ওপর বর্তাচ্ছে, পড়ছে। সুতরাং আমাদেরকে এই বিষয়ে ভাবতেই হচ্ছে। নাও উই শুড ইনভেস্টিগেট আওয়ার মাইন্ড। আমরা আমাদের মনকে জিজ্ঞেস করি কি, টু নো, এ কথা জানতে, ইন হোয়াট ওয়েজ গ্লোবালাইজেশন হ্যাজ ট্রান্সফর্মড সিটিজেনশিপ। কিভাবে এই বিশ্বায়ন প্রক্রিয়া নাগরিকত্ব প্রদান বা নাগরিকত্ব প্রক্রিয়াকে অন্য পথে বা রূপান্তরিত করছে, অ্যান্ড হোয়াট ইটস ইম্প্যাক্ট, এবং তার ফলশ্রুতি আগামী দিন কি হতে পারে। আশা করছি যারা এই আলোচনা শুনছেন বা শুনছ, তারা বোধহয় এখনো একটা সুস্পষ্ট ধারণা গড়ে তোলার মতো পরিস্থিতিতে আসেননি বা আসেননি। তার কারণ বিশ্বায়ন হচ্ছে, বিশ্বায়নের জায়গাতে নাগরিকত্বের সেখানে কি কাজ আছে আমরা সে কথাই বারবার জোর দিচ্ছি। যেমন এখানে বলছি,
the global flows of information, goods, capital and people. শুধু তথ্য নয়, শুধু দ্রব্য নয়, অর্থ নয়, মানুষও একটা ফ্লোতে চলছে and চ্যালেঞ্জিং দ্য ট্র্যাডিশনাল ফ্রেমওয়ার্ক অফ সিটিজেনশিপ। এবং যে প্রক্রিয়ায় আমরা একটা দেশের নাগরিকত্ব অর্জন করে সেই দেশের বৈধ নাগরিকত্বে রয়েছি, সেটাকে বারবার যেন হুমকি দিচ্ছে, চ্যালেঞ্জ জানাচ্ছে। Now citizenship has been transformed into two levels. Citizenship পরিবর্তিত হচ্ছে দুই দিক থেকে। একটা ভার্টিক্যালি, সেখানে বিটুইন ইন্ডিভিজুয়াল সিটিজেন অ্যান্ড পলিটিক্যাল অথরিটিস, সেখানে নাগরিক এবং রাজনৈতিক কর্তৃত্ব উল্লম্বীভাবে অবস্থান করছে। আর একটা হরাইজন্টালি বিটুইন সিটিজেন্স এবং গোটা দেশের মানুষের, জনগণের মধ্যে, নাগরিকের মধ্যে এই সিটিজেনশিপ প্রক্রিয়া এই দুইভাবে কাজ করছে। Transformation of citizenship can be further observed in both philosophical and practical ways. অর্থাৎ দার্শনিক এবং বাস্তবমুখী দৃষ্টিকোণ থেকেও এর প্রভাব আমরা হয়তো দেখতে চলেছি অথবা আগামী দিন দেখতে শুরু করব। সেটা কি? As a consequence of the worldwide process of globalization, আজকের দিনে বিশ্বায়ন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। such as the global trade, যেমন বিশ্ব বাণিজ্য, প্রোডাকশন, উৎপাদন, সোর্সিং অ্যান্ড আউটসোর্সিং অফ প্রোডাক্টস ইউজিং চিপ লেবার and other, as well as the global mobility to countries, most notably in Asian developing countries like India, আমাদের মতো এশিয়ার যে উন্নয়নশীল দেশগুলি, সেখানে সেই দেশগুলিকে উন্নত দেশগুলি বারবার কাঁচামাল সংগ্রহ করে, তার আগে মোটা ঋণ দিয়ে কাঁচামাল সংগ্রহ করে, সস্তার লেবার সংগ্রহ করে, তারা সোর্সিং আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে একটা বিরাট মুনাফা লাভের একটা চক্রান্ত গড়ে তুলছে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম এ কমপ্লেক্স সিস্টেম অফ ইন্টারকানেক্টেডনেস। এই গোটা বিশ্ব একটা একে অপরের সঙ্গে জড়িত থাকার একটা জটিল প্রক্রিয়া শুরু করেছে, অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স, এবং একটা অধীনতার সম্পর্ক গড়ে তুলছে অন বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টেট লেভেল। সেখানে সস্তার শ্রমিকরা যেমন, রাষ্ট্রও তেমন। সেইখানে বিব্রত হচ্ছে কম আয়ভুক্ত অর্থাৎ দরিদ্র দেশগুলি, উন্নয়নশীল দেশগুলি যেন একটা চক্রান্তের শিকার হতে চলেছে, বিশেষ করে ধনী রাষ্ট্রের এমএনসিগুলি দ্বারা। সেখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিচ্ছে, টু বি ডিক্রিজিং while some of the multinational corporations have become dominant, even more important than more states. অর্থাৎ রাষ্ট্রের তুলনায় এই এমএনসিগুলি যেন গুরুত্ব পাচ্ছে বেশি। যেমন আমরা একটা সময় দেখেছি ভারতবর্ষের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ মেক ইন ইন্ডিয়াকে প্রডিউস করছেন এবং এমএনসিগুলিকে ওপেন হার্ট আহ্বান জানিয়ে বলছেন, আসুন আপনারা আমাদের দেশ করুন, আমাদের দেশে শিল্প তৈরি করুন, আমাদের নিয়োগের সুযোগ করে দিন। তারপরে আমরা দেখেছি এফডিআই, প্রায় সমস্ত ক্ষেত্রে এফডিআই চালু করে সেই মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলিকে এদেশে শুধু নাক গলানোর সুযোগ করে দিচ্ছে না, এদেশের সস্তার শ্রমিক, তাছাড়া কাঁচামাল, তাছাড়া উৎপাদনমূলক পরিস্থিতি তৈরি করে এদেশ থেকে উৎপাদন তৈরি করে তারা মুনাফার দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে according to UNDP report, the gap between the poor and the rich countries as well as people in the global economy has been constantly increasing. তাহলে আমরা কি দেখছি? ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্সির নাম করে গুন্টার ফ্রাঙ্কের যে আমরা তত্ত্ব লক্ষ্য করেছি, তাতে দেখেছি
ধনী এবং দরিদ্র দেশগুলির মধ্যে যেমন ব্যবধান বাড়ছে, তেমনি ধনী এবং দরিদ্র মানুষের মধ্যেও একটা বিস্তর ব্যবধান বাড়ছে। আমরা এই করোনার আবহে এইরূপ মনে করেছিলাম যে সব ধরনের মানুষ এই আইনের মধ্য দিয়ে প্রভাবিত, এই করোনার মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে দেখছি যে গোটা বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে এবং গরিবদের পরিণতি চরম আকার নিচ্ছে। গরিব দেশগুলিও একটা বিষম পরিস্থিতির শিকার হচ্ছে। যেমন আমাদের মতো দেশের জিডিপি ঠিক এখন কত বোধহয় আমরা কেউ জানি না, বোধহয় জিডিপি আমাদের শূন্যে নেমে এসছে, অথচ এই বিশ্বে বিলিয়নারের সংখ্যা বাড়ছে। And while there has already been a migration between states, এবং এর ফলে দরিদ্র মানুষ তার রাস্তা খুঁজতে গিয়ে প্রচুর সংখ্যক মানুষ মাইগ্রেটেড হচ্ছে, যা দেশের মধ্যে মাইগ্রেটেড হচ্ছে অথবা দেশ থেকে দেশান্তরে যাচ্ছেন শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে। ওই এমএনসিসগুলির উৎপাদন প্রক্রিয়ায় সস্তার শ্রমিক হয়ে বেঁচে থাকার তাগিদে তারা এই মুভমেন্টের মধ্যে রয়েছে। তার প্রমাণ আমরা তো এই করোনার আবহেই দেখেছি। পরিসংখ্যান বলছে যে এই মাইগ্রেটেড পরিযায়ী শ্রমিক আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় সংখ্যা, বলা যায় প্রায় 80 কোটি মাইগ্রেটেড লেবার রয়েছে আমাদের দেশে, এবং তারা এই কঠিন পরিস্থিতির মধ্যে ফিরে এসেও আবার তারা কাজের প্রয়োজনে সেই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে। ফলে গোটা বিশ্বজুড়ে মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন শুরু হয়েছে, যা বিশ্বায়ন হলো একমাত্র পথ এবং কারণ, এবং তার সূত্র ধরে thus the traditional concept of citizenship should be adapted to fit into multicultural nature। তাহলে এই যে নাগরিকত্ব সংক্রান্ত যে চিরাচরিত বিধি, সেইখানে বহুমুখী সংস্কৃতির একটা মিশ্রণ এবং আধুনিক সমাজ হয়তোবা গড়ে উঠতে শুরু করেছে। The situation of migration announces citizenship as a spillover matter across international borders, which leads to many hybrid forms of citizenship। তার ফলে আমরা বহু প্রকরণের সিটিজেনশিপ, যা এর আগে দেখতে পাইনি, আজকে দেখতে চলেছি। সেটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ, ট্রান্সন্যাশনাল সিটিজেনশিপ, কোয়াজি সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেন দেশের নাগরিক দেখতে, কিন্তু বাস্তবে সে ভিনদেশি নাগরিক। টেম্পোরারি সিটিজেনশিপ, কয়েক মাস, হয়তো 1 বছর 2 বছরের জন্য নাগরিকত্ব লাভ। গ্রোয়িং সিটিজেনশিপ থ্রু ন্যাচারালাইজেশন, অথবা 2 বছর করে, যেমন বলছিলাম, থাকতে থাকতে সে দেশেই থেকে যাওয়ার একটা প্রবণতা। এই ধরনের নাগরিকত্ব সংক্রান্ত একটা ফ্লেক্সিবিলিটি, একটা নমনীয়তা, একটা মিক্সচার, একটা মাল্টিকালচারাল, একটা বহুধা সংস্কৃতির একটা পরিণতি শুরু হয়েছে। সেই পরিণতিতে as a result of globalization, many transnational relations have led to the socio-political mobilization beyond boundaries। এর মধ্য দিয়ে একটা সামাজিক রাজনৈতিক যে চলমানতা শুরু হয়েছে, তার ফলে ট্রান্সন্যাশনাল রিলেশন এর মতো, অর্থাৎ দেশ থেকে দেশান্তরিত এই যে একটা বৃহত্তর একটা সম্পর্কের বাতাবরণ তৈরি হয়েছে, সেই সম্পর্কের সুযোগ সব রাষ্ট্র সমানভাবে পাবে তো, নাকি ধনী মর্যাদা সম্পন্ন রাষ্ট্রগুলি তার ক্ষীর খাবে? Although some migrants who are living in different countries are identified more with one society, hence this producing a sort of hybrid cultural phenomena। এই যে একটা হাইব্রিড কালচারাল ফেনোমেনা বারবার সমাজতাত্ত্বিকরা তথা
বুদ্ধিজীবীরা জোর দিতে চেয়েছেন তাতে আত্মপরিচিতি, সেলফ আইডেন্টিটি হারিয়ে ফেলার মতো একটা কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। মেনি মাইগ্রেন্টস হু আর সিকিং ইকোনমিক বেটারমেন্ট, যারা মনে করছে যে আমরা বিদেশে পাড়ি দিলে আর্থিক দিক থেকে লাভবান হব, টেন্ড টু অ্যাডহের টু দেয়ার অরিজিনাল কালচার। তারা নিজস্ব সংস্কৃতিকে ধীরে ধীরে ভুলে অ্যাজ এ সোর্স অফ আইডেন্টিটি নিজের একেবারে পরিচিতিকেই হয়তো ভুলতে বসেছে। তার ফল যে কোনো দিকে যেতে পারে। ফার্দারমোর, এছাড়াও দ্য ইস্যুস of dual and multiple citizenship has been increasing rapidly। এই যে ডুয়েল মাল্টিপল সিটিজেনশিপ, বহুমুখী নাগরিকত্বের বিষয়টি, যে যখন খুশি যাচ্ছে, কোনো দেশে যাচ্ছে, কোনো অঞ্চলে যাচ্ছে, থাকছে, চলে আসছে, নাগরিকত্বের ক্ষেত্রে এই যে বিচলনীয়তা, এত কিছু হিসেব নিকেশ রাখা, রাষ্ট্রের নিরাপত্তা দেয়া, কত মানুষ রাষ্ট্রে এলো, কত মানুষ চলে গেল, একটা দেশের পক্ষে বাজেটিং করা, সেই দেশকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একটা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে বলে বুদ্ধিজীবীরা মনে করছেন। Therefore, multiple nationalities will increasingly become the norms। হয়তো আগামী দিন মাল্টিপল ন্যাশনালিটিস, অর্থাৎ আমরা এই মুহূর্তে ইউএসএ রয়েছি, তার সেখানকার ন্যাশনালিটি নিয়ে রয়েছি, আবার এদেশে রয়েছি, এখানকার ন্যাশনালিটি, এই বাংলাদেশে রয়েছি, এইভাবে একটা নর্ম হয়তো আগামী দিন তৈরি হবে। তাহলে হয়তো বা কিছুটা রক্ষা পাবে। এখন সমালোচকরা নাগরিকত্বের এই বিচলনীয়তাকে আগামী দিন কিছু ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা দেখে তারা সমালোচনা করছেন যে বিশ্বায়নের যারা কর্তৃত্বকারী, যারা ধনী এমএনসিস, ধনী রাষ্ট্র, তারা হয়তো মুনাফার স্বার্থে নাগরিকত্বের এই কঠোরতাকে ভেঙে এই রকম একটি জায়গাতে পৌঁছে যাচ্ছেন যে যান মাল, সস্তার শ্রমিক, কাঁচামাল যে কোনো সময় যে কোনো দেশ থেকে নেওয়া যায়, ফিরিয়ে দেয়া যায়। এই রকম বিচলনীয়তার মধ্য দিয়ে হয়তো রাষ্ট্রগুলির বা কোনো কোনো রাষ্ট্রের, বিশেষ করে দরিদ্রতম বা উন্নয়নশীল রাষ্ট্রগুলির ক্ষতি হবে বলে তারা মনে করছেন। তারা বলছেন ইট ইজ নট প্র্যাকটিকেবল নর ডিজায়ারেবল। এই যা চলছে তা তার ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার কোনো উপায় নেই এবং এইভাবে চলতেও পারে না। আর গ্লোবাল সিটিজেনশিপ রিমেইন আনডিফাইন্ড। কোনো দেশ, কোনো আন্তর্জাতিক মহল তথা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তথা রাষ্ট্রপুঞ্জ গ্লোবাল সিটিজেনশিপ বলে কোনো বিষয় আলোচনার পর্বে আনেনি। সুতরাং এখনো এর কোনো প্রকৃত আইনগত ব্যাখ্যা নেই, আইনি কোনো স্পষ্ট উল্লেখ নেই। প্রবাবিলিটি অফ ইনক্রিজিং গ্লোবাল ক্রাইম, যে কথা শুরুতে বলেছিলাম, এই বিচলনীয়তা, নাগরিকত্বের এই যে চলমানতা, তার ফলে যারা দুষ্কর্মকারী, যারা অপরাধ প্রবণ, যারা টেররিস্ট, তারা এই চলমানতার মধ্য দিয়ে কাজের নাম করে তারা বিভিন্ন দেশে প্রবেশ করে তা অপরাধ প্রবণতা বাড়িয়ে ফেলতে পারে। স্টেট সিকিউরিটি ইজ ডিক্রিজিং। এর ফলে একটি রাষ্ট্রের যে অন্তর্নিহিত নিরাপত্তা, সুরক্ষার বলয়, সেগুলি ক্রমশ ভাঙতে শুরু করেছে। এছাড়া increasing inequalities between poor and rich countries as well as citizen, এ কথা তো শুরুতেই বলেছি যে ধনী এবং দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে ব্যবধান ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। যেমন করে ধনী এবং দরিদ্র নাগরিকদের মধ্যে ব্যবধান বাড়ছে। ইনক্রিজিং মাল্টিন্যাশনালিজম, অর্থাৎ আমি শুধু এদেশের জাতীয়তাবাদী, এদেশের নেশন তথা জাতির অঙ্গ নই, আমি গোটা বিশ্বের জাতির অঙ্গ। এটা একটা বৃহত্তর একটা
বিকশিত দৃষ্টিকোণ থেকে হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু সেটা একজন নাগরিকের পক্ষে কতখানি ধরে রাখা সম্ভব? মাল্টি সিটিজেনশিপ, বহুমুখী নাগরিকত্ব কতখানি ধরে রাখা সম্ভব? কোয়াজি সিটিজেনশিপ, টেম্পোরারি সিটিজেনশিপ হুইচ ইন্ডিকেট সাম সর্ট অফ ইনসিকিউরিটিস, এর মধ্য দিয়ে কিছু নিরাপত্তাহীনতার ইঙ্গিত হয়তো ইতিমধ্যেই পাওয়া গেছে, এবং আগামী দিন সেটাকে আরো বড় করে দেখা যাবে, বিশেষ করে যে রাষ্ট্রগুলি নেশন স্টেট, অর্থাৎ একটা দেশ, একটা ভাষা, একটা সরকার, একটা সংস্কৃতির মধ্য দিয়ে চলে, বিশেষ করে জার্মানি, স্পেন, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, এই যে একটা প্রত্যেকে শক্তিধর রাষ্ট্র, তারা জাতি রাষ্ট্রের মধ্য দিয়ে নিজেদেরকে ক্রমোন্নত করেছে। সেই সকল দেশের পক্ষে এই ধরনের সিটিজেনশিপ প্রক্রিয়া, নাগরিকত্ব প্রক্রিয়া, সেই দেশের অভ্যন্তরীণ সংস্কৃতি, সেই দেশের অভ্যন্তরীণ অখণ্ডতা, জাতি অর্থাৎ ন্যাশনালিটির ক্ষেত্রে একটা বিব্রত পরিস্থিতি তৈরি করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, শেষ কথা হিসেবে it can be noted, এ কথা আমাদের মনে রাখতে হবে, that there is visible and increased awareness of the global problems. হয়তো বিশ্বজাগতিক যে সমস্যা, সে সম্পর্কে আমাদের হয়তো একটা সচেতনতা গড়ে তোলার সময় এসছে, which contemporary world is facing nowadays, and the notion of the need for an increased responsibility of both individual state as well as nation state is also increasing. অর্থাৎ আমরা নাগরিকরা, দেশ, জাতিরাষ্ট্র প্রত্যেককে এই যে নাগরিকত্ব সংক্রান্ত বিচলনীয়তা, যা বিশ্বায়নের হাত ধরে তলে তলে গড়ে উঠছে, এই সম্পর্কে প্রত্যেককে আমাদের মনে হয় সচেতন হওয়ার সময় এসেছে। কর্মসূত্রে কেউ বাইরে যেতেই পারে, সেখানে থেকে যেতেই পারে, তার ফলশ্রুতি কি? রাষ্ট্রীয় নিরাপত্তার পরিস্থিতি কি? শুধু কি উৎপাদনের নাম করে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, নাকি নিজের সংস্কৃতির মধ্য দিয়ে যে আত্মপরিচিতি এবং তার মধ্য দিয়ে যে গর্বিত নাগরিক নিজেদের অস্তিত্বকে জানান দেয়, অস্তিত্বকে অনুভব করে, সেই সম্পর্কে বোধহয় দেশ, রাষ্ট্র, জাতিরাষ্ট্র, নাগরিক, মাল্টিপল নাগরিক, মাল্টি ন্যাশনাল নাগরিক, যত রকম নাগরিক আমরা নাগরিকত্ব অর্জন করছি, এই বিশ্বায়ন প্রক্রিয়ার হাত ধরে আমাদের প্রত্যেককে এখন সচেতন হওয়ার সময় এগিয়ে আসছে, বিশেষ করে আমাদের অস্তিত্বের স্বার্থে। However, the future will show whether the increasing interconnections, এই যে একেবারে গোটা বিশ্ব জুড়ে আমরা নিজেদেরকে সম্পর্কিত করছি, এর ফলশ্রুতি আগামী দিন কি হতে যাচ্ছে between various groups will lead to either solidarity or generate new conflicts. এর ফলে কি গোটা বিশ্ব একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হবে? যদি সেটি হয়, আমি সবচেয়ে বড় খুশি হব। অন্তত দেশের বিরুদ্ধে দেশ অন্তত বন্দুক তাক করবে না। যদি বিশ্বায়ন, এই গোটা বিশ্ব জাগতিক এই জনস্ফীতি অথবা এই বিশ্ব নাগরিক প্রক্রিয়াকে, বিশ্ব সাংস্কৃতিক প্রক্রিয়াকে এক সূত্রে বেঁধে ফেলতে পারে, তাহলে আমি সবচেয়ে খুশি হব। তার কারণ বললাম যে কোনো দেশ কারো বিরুদ্ধে অন্তত বোফোর্স কামান, অন্তত এই যে যুদ্ধ বিমানকে তাক করে মুখ করে দাঁড় করিয়ে থাকবে না, একে অপরের বিরুদ্ধে টেনশন ছড়াবে না, একে অন্যের জায়গা দখলের মতো একটা পরিস্থিতি গড়ে তুলবে না, নাকি
এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শুধু ধনী দেশগুলি গোটা বিশ্বে বেঁচে থাকবে এবং দরিদ্র দেশগুলি সেই ধনী দেশের মাৎসন্যায় প্রক্রিয়ার অধীন হবে, সেটা অবশ্যই আগামী বিশ্ব জানান দেবে। তবে আমার বলার কথা ছিল, এই বিশ্বজনীন প্রক্রিয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বের উৎপাদন, গোটা বিশ্বের কাঁচামাল, গোটা বিশ্বের উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকা শ্রমজীবী সাধারণ নাগরিকরা যেভাবে এদেশ ওদেশ ছড়িয়ে বেড়াচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে, সেই পরিণতিতে গোটা বিশ্ব যদি এক অখণ্ড একটা দেশে রূপান্তরিত হয়, যদি সহনশীলতায় রূপান্তরিত হয়, একটা বৃহত্তর ঐক্য সংহতিতে বাধা পড়ে, আমি এই বিশ্বায়নকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করব। কিন্তু যদি তা না হয়ে একটা বৃহত্তর দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে রূপান্তরিত হয়, তাহলে এই বিশ্বায়নকে অভিশাপ ছাড়া আর কিছু বলার থাকবে না। সুতরাং এই অবধি আমরা এই আলোচনাকে রেখেছি। এখন আপনাদের বিচার্য বিষয়, আপনারা ভাববেন এটা একটা নিউ গ্লোবাল ফেনোমেনা হিসেবে উঠে আসছে। সেগুলি প্রশ্নের মধ্যেও বিশেষ করে ইউপিএসসি, ডাব্লিউবিপিএসসির পরীক্ষাতে অল্প বিস্তর আসতে শুরু করেছে একটা নিউ গ্লোবাল ফেনোমেনা হিসেবে। সেই জন্য এই আলোচনাটিকে ইউটিউবের মধ্য দিয়ে আনএকাডেমির পৌরোহিত্যে আমি কেডি স্যার, কমলেন্দু স্যার, আমি এখানে রাখলাম, যাতে যারা আগামী দিন তোমরা ডাব্লিউবিসিএসের মতো ইউপিএসসির পরীক্ষার মতো কিছু পরীক্ষা দিয়ে ক্র্যাক করে নিজেদের পায়ের তলার মাটি সংগ্রহের চেষ্টা করছো, সেই জন্যে এই আলোচনাগুলি। এছাড়াও আনএকাডেমি ক্লাসের মধ্য দিয়ে আমি প্রতিদিন সোম থেকে বুধ প্রতিদিন এই ফ্রি স্পেশাল ক্লাসগুলিতে 10টায়, রোজ 10টায় থাকি। আর প্রতি বুধবার 9:15 ইউটিউবের ক্লাসে থাকি। যেমন এই ক্লাসটি আজকে বুধবার, আজকেই প্রচারিত হবে এবং তোমরা এই ক্লাসগুলিতে অ্যাটেন্ড থেকে তোমাদের প্রয়োজনীয় মেসেজেস, ইনফরমেশান কালেক্ট করে একটা সুন্দর প্রতিযোগিতার মুখোমুখি হয়ে একটা ভালো জায়গাতে তোমরা দাঁড়াবে, ভালো র্যাঙ্ক করবে। আমি কেডি স্যার প্লাস যারা আনএকাডেমিতে এখনও আসেনি, তারা 10% ডাইরেক্ট ডিসকাউন্টের মধ্য দিয়ে আনএকাডেমিতে চলে এসো। প্লাস ক্লাসে এগুলোকে আরও সংগঠিতভাবে করে তোলা হচ্ছে। আমাদের সাম্প্রতিককালে কিছু ফিজ বেড়েছে, সেটা হয়তো বেশ চোখে পড়ার মতো, কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো গ্রেট চিপ। যদি সেটা গ্রহণ করতে পারো, আনএকাডেমির সমস্ত বিদগ্ধ সমস্ত এডুকেটররা রয়েছেন, তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, লার্নার ফ্রেন্ডলি, তারা ভীষণভাবে সহায়তার জন্যে উদ্গ্রীব হয়ে আছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা ইমিডিয়েটলি এসে তোমরা ক্লাসে ভর্তি হও। আমরা ডিসেম্বর মাসে আবারও একটা ক্লাস আমরা ক্লাস রেডি করব ডিসেম্বর থেকে। সুতরাং তোমরা এই ক্লাসে যুক্ত হয়ে নিজেদেরকে সমৃদ্ধ করবে। আবারও বলছি, এই করোনার আবহে আমরা প্রতিবারের ন্যায় এবারও শারদীয় উৎসবে আছি। সেই উৎসবে হয়তো আমরা আনন্দও করছি, তবে পরিস্থিতি যেহেতু প্রতিকূল, ভিন্ন ধরনের নিউ নর্মাল পরিস্থিতি, আমাদেরকে অন্যভাবে এই আনন্দ উপভোগ করতে হবে। তাই সবাইকে বলছি যে ভার্চুয়াল ওয়েতে যদি ঠাকুর দেখা যায় ভালো, যত কম এই ভিড়ে যাওয়া যায় ততই মঙ্গল। আমরা করোনার আবহ থেকে মুক্ত হইনি, তাই সবাইকে আবার শারদীয় প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি এবং আনএকাডেমির তরফ থেকে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।